ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে যেটা সেটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি অবনিবাস। অর্থাৎ এই মুহূর্তে 11খানা স্টককে বেছে নিয়ে এসছে এবং প্রতিটা স্টক শুধু বেছে নিয়ে আসেন, তার সঙ্গে ডিটেলস ফান্ডামেন্টাল সমস্তগুলো কম্পারেটিভ অ্যানালিসিস করার চেষ্টা করেছি। প্রচুর পরিশ্রম সাধ্য কাজ বন্ধুরা, একটা লাইক কিন্তু এক্সপেক্ট করবো। এইটাই আমার রেজাল্ট। বেসিক্যালি কেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি এতদিনের মধ্যে নিয়ে এলাম না, কেন হঠাৎ আনলাম, এই মুহূর্তে কিন্তু বেছে নিয়েছি। প্রথম যে কারণটা সেটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ কিন্তু ডিমান্ড বাড়তে চলেছে ইন্ডিয়াতে। সেকেন্ড ওয়ান হচ্ছে রিটেলার যে এই মুহূর্তে ইনভেন্টরি সেটা কিন্তু কমে এসছে। নাম্বার 3 হচ্ছে র মেটেরিয়াল অর্থাৎ কটন যে প্রাইসগুলো সেটার দাম কিন্তু কমে গেছে। নাম্বার 4 হচ্ছে চায়না +1 পলিসি এবং নাম্বার 5 হচ্ছে গভর্নমেন্টের রীতিমতো সাপোর্ট। এই জায়গাটা গেল একটা সাইড। সেকেন্ড ওয়ান যে জায়গাটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ আরেকটা কারণ সেটা হচ্ছে বাংলাদেশের সিচুয়েশন এজিটেশন এবং সেখানকার যে বিশাল বড় ইন্ডাস্ট্রি রয়েছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যারা সারা বিশ্বে মান্যতা পায় এবং বহু ইউরোপ এবং ইউএসএতে প্রচুর পরিমাণে এক্সপোর্ট করে। মানে যদি দেখে নাও এই মুহূর্তে ছোটখাটো ডেটা যদি দেখায়, প্রতি মাসে 300 থেকে 400 মিলিয়ন ডলার কিন্তু ওরা এক্সপোর্ট করছে। এবং আগামী দিন যে ফেস্টিভ্যাল যে সিজনটা চলে আসতে চলেছে সেখানেও কিন্তু আমরা দেখতে পারবো একটা বিরাট মাপের কিন্তু পরিবর্তন আসতে চলেছে। এবং এই টোটাল সারা বিশ্বের সমস্ত ডিমান্ড কিন্তু এখন টোটালি বাংলাদেশ থেকে চলে আসছে কিন্তু ইন্ডিয়াতে। মানে একদিকে বলতে পারো ওদের দেশে যে প্রবলেমটা শুরু হচ্ছে, যার ফলে কিন্তু ইন্ডিয়ার টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ কিন্তু বাড়তে চলেছে। ফলে এটা আরেকটা বড় সুযোগ তৈরি করছে। আমরা দেখে নেব বিগত 5 বছর ধরে কি ডেটা রয়েছে, 1 বছরে কি সিচুয়েশন রয়েছে, সেলস গ্রোথ কেমন রয়েছে, অপারেটিং প্রফিট মার্জিন কিরকম রয়েছে, 11খানা স্টকের মধ্যে কোন কোন স্টকগুলো এই মুহূর্তের কেনার জায়গায় রয়ে গেছে এবং কেন এই মুহূর্তে আমি বলতে চাইছি কোন ইনফরমেশন বেস করে যে এখন এই ইন্ডাস্ট্রিজ একটা অপটিমাম সুযোগ তৈরি হয়েছে। তো আসা যাক, এসব আসার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। নতুনরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, এই কারণে সঙ্গে সঙ্গে ইনফরমেশন তোমার কাছে চলে আসবে প্রতিদিনকার মতো। আর উল্টো দিকে যেটা রয়েছে অজস্র লাইক কমেন্ট শেয়ার রয়েছে, তাদের প্রচুর মুগ্ধ করে আমাকে এবং ইনফ্যাক্ট ওদের জন্য আমার কাজ করা, এবং সেজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যে জায়গাতে আসার প্রথম হচ্ছে বাংলাদেশের ঘটনা নিয়ে। বাংলাদেশ হেজিটেশন চলছে, ফলে সেখানে যে বিশাল পরিমাণ যে এক্সপোর্ট হতো সেটা কিন্তু কমে আসছে। ইন্ডিয়ান অনেক কোম্পানি কিন্তু বাংলাদেশে রয়ে গেছে, সেসব কোম্পানিগুলো তারা কি করছে আস্তে আস্তে তাদের সমস্ত গুটিয়ে নিয়ে ইন্ডিয়া ফিরে চলে আসছে। নাম্বার থার্ড হচ্ছে কি ইন্টারন্যাশনাল বায়ার অর্থাৎ ইউএসএ ইউরোপে কিন্তু প্রচুর এক্সপোর্ট করতো, সেইগুলো কিন্তু রিটার্ন করে ব্যাক করে ফিরে আসছে। নাম্বার 5 কি নাম্বার হচ্ছে যেটা ওরা ধরে নিয়েছিল যে 300 থেকে 400 মিলিয়ন ডলারের যে বিজনেসটা ছিল পার মান্থ, সেটা কিন্তু টোটালি কনসার্ন করছে আমাদের এখানে। ফলে সবগুলো মিলিয়ে মিশিয়ে যদি একটা জায়গায় দাঁড় করাই, সেটা বিরাট বড় জায়গায়। যদি অ্যানুয়ালি দেখো, বছরে 3.5 থেকে 3.8 বিলিয়ন ডলারে কিন্তু বিজনেস, বিরাট বড় বিজনেস। এবং এই যে বিগত একটা বাংলাদেশ আগে যে কৃষিজ সম্পদ ছিল সেখান থেকে কনভার্টেড হয়ে ইন্ডাস্ট্রিয়াল দিকে চলে আসছে। বিগত 10 বছর তো তুমি দেখো অ্যানালিসিস করে দেখবে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিজ ফিরে আসছে এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে একটা বিশাল মাপ রয়েছে। এবং ইন্ডিয়া কিন্তু একদিকে দুটো সাইড রয়েছে, ইন্ডিয়া থেকে র মেটেরিয়াল ওদের দেশে যাচ্ছে, প্রসেসিং হচ্ছে, আবার ইন্ডিয়ায় কিন্তু বড় ডিমান্ড রয়েছে ওদের দেশে। ফলে ইন্ডিয়ার যে ডোমেস্টিক ডিমান্ড তৈরি হচ্ছে বা ফাঁকা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু পূর্ণ করার জন্য ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ কোম্পানিগুলোকে আরো বহুমাত্রার প্রোডাকশন বাড়াতে হবে। এবং ইন্ডিয়ার যে এই মুহূর্তে সুযোগগুলো তৈরি হয়েছে বা জায়গাগুলো স্কোপগুলো আছে, এই মুহূর্তে ইন্ডিয়া 1.3 থেকে 1.5 বিলিয়ন ডলার কিন্তু পার মান্থ কিন্তু এক্সপোর্ট করছে। সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যাডিশনাল ক্যাপাসিটি রয়েছে এই যে আগামী দিনে যে ফেস্টিভ্যাল সিজন আসছে এবং ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ডিমান্ডটা সেটাকে মেট আপ করার জন্য। এবং ওদের এই মুহূর্তে অর্ডার যেটা রয়েছে, অর্ডারগুলো রয়েছে 300 থেকে 400 মিলিয়ন ডলারের কিন্তু অর্ডার রয়ে গেছে এই মুহূর্তে, এবং ওদের ক্যাপাসিটি এক্সপেনশন করার মতো সিচুয়েশন রয়েছে। ফলে সমস্ত পজিটিভিটিগুলো রয়েছে, ইন্ধন জায়গা সিচুয়েশন রয়েছে, ফলে একটা বড় জায়গা। এর সঙ্গে একটা ছোট দুঃখের ঘটনা হচ্ছে, গত বছরে বাংলাদেশে 43 বিলিয়ন ডলারের যে বিজনেসটা ছিল, এবছর টার্গেট করেছিল 50 বিলিয়ন ডলারে চলে আসার। অথচ এই মুহূর্তে যে ঘটনাটা ঘটে গেল, যার ফলে ওদের দেশে যে কোম্পানিগুলো রয়েছে, ভালো ভালো ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়ে গেছে, যেরকম আমি বলতে পারি এই মুহূর্তে শাহি এক্সপোর্ট বলে একটা কোম্পানি রয়েছে, হাউস অফ যাকে বলছে পার্ল ফ্যাশন বলে, এরাও এক্সপোর্ট করছে প্রচুর, জয় মিলস বলে থার্ড একটা, TCWS বলে একটা, নাম্বার হচ্ছে গোকুল দাস বলে, এরকম বেশ কিছু বড় বড় কোম্পানি ছিল, তারা কিন্তু মুভ করে যাচ্ছে। এখানে কিছু পরিমাণ লস হচ্ছে। কি লস হচ্ছে? আমাদের র মেটেরিয়ালের জায়গাটা তৈরি হচ্ছে। মানে বাংলাদেশ থেকে আমরা প্রতি বছরে যে প্রচুর পরিমাণে কটন ইয়ার্ন কিনতাম এবং 30 থেকে 35 কেজি কিন্তু কটন আমাদের আনা হতো। এছাড়া রেডিমেড গার্মেন্টসের আমাদের বিশাল ডিমান্ড ছিল ওদের ওখান থেকে। তারপরে ফেব্রিকগুলো নেওয়ার ব্যাপার রয়েছে। ফলে এইগুলো কিন্তু ওদের কাছ থেকে নেওয়ার ব্যাপার ছিল।
উল্টো দিকে আমাদের রেডিমেড গার্মেন্টসগুলো আমরা স্পেশালাইজড, আমরা বিভিন্ন অ্যাপারেলগুলো তৈরি করছি, গার্মেন্টস অ্যাপারেলগুলো তৈরি করছি গার্মেন্টসে। ডোমেস্টিক এবং এক্সপোর্টে আমাদের জায়গা আস্তে আস্তে বাড়ছে, ফলে সব মিলিয়ে মিশিয়ে দারুণ জায়গা আসছি। এই ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ কিন্তু এক্সপোর্ট বহু গুণ বাড়তে চলেছে। প্রেজেন্ট অর্থাৎ যেটা বলছে 2026 সালের কথা, সেখানে $65 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট হতে চলেছে, যেটা 2030 সালের মধ্যে পৌঁছবে সেটা হচ্ছে $350 বিলিয়ন। অর্থাৎ মানে আজকের থেকে অন্তত 6 থেকে 7 গুণ কিন্তু বাড়তে চলেছে এক্সপোর্ট। অর্থাৎ ডোমেস্টিক মার্কেট ডিমান্ডটাকে শুধু বাদ দিচ্ছি, শুধু এক্সপোর্টের কথা বলছি, তাতেই 6 গুণ, আলটিমেটলি 8 থেকে 10 গুণ কিন্তু হতে চলেছে তোমাদের ইনভেস্টমেন্টটা। সেটাও কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা রাখে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা, সেটা হচ্ছে আজকে অ্যানালিসিস করে দিলাম, মানে কালকে থেকে স্টকগুলো দৌড়াতে শুরু করবে এবং খুব চটপট করে 1000% রিটার্ন দিয়ে দেবে, এটা এক্সপেক্ট করা যায় না। এটা তোমাদেরকে চলবে। আমি বাংলাদেশের কথা নিয়ে এক্সাম্পল দিয়েছি, কিন্তু ঘটনা কি আরো বড় কথা, 1000% যে রিটার্ন দিচ্ছে, 800% রিটার্ন দিচ্ছে 5 বছরে, তখন নিশ্চয়ই বাংলাদেশের ব্যাপারগুলো ছিল না। তখন তবুও কোম্পানিগুলো দৌড়েছিল 5 বছর বা তার বেশি সময় ধরে, তখন তাদের রিটার্নগুলো সুন্দর ছিল, আজও রয়েছে, আগামী দিনের ফলে প্রসপেক্ট খুব ভালো রয়েছে। কোন কোন স্টকগুলোর ক্ষেত্রে 1 বছরের রিটার্ন খুব ভালো দিয়েছে সেইগুলো দেখে কিন্তু এটা কায়দা করতে পারবে। যেরকম মনে করো না 196% যে কোম্পানিটা দিয়েছে পার্ল গ্লোবাল, এই কোম্পানিটা কিন্তু বাংলাদেশের কোম্পানি, এবং 1 বছরের মধ্যেই এর এফেক্টটা দেখতে পাওয়া গেছে, 6 মাসের মধ্যে দেখবে সেখানে এফেক্টটা পড়েছে, ফলে এই জায়গাটা কিন্তু তৈরি করার জায়গা রয়েছে। তো এইটা একটা বড় ইন্টারেস্টিং জায়গা। ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে আমি 11খানা স্টককে নিয়ে আলোচনা করেছিলাম, প্রত্যেকটাই কিন্তু ভ্যালুয়েশন চেক করেছি এবং এটা আমার নিজের খাতাতে তুলে নিয়েছি। তো এক্সপেক্ট করবো তোমরা যারা সিরিয়াস রয়েছে তারাও এরকম ভাবে কিন্তু তৈরি করবে। আমি খেটে পুরো ব্যাপারটা তৈরি করেছি, তোমাদেরকে আর খাটতে হবে না, তোমাদেরকে খুঁজতে হবে না। আমি সমস্ত ওয়েবসাইট থেকে, স্ক্রিনার থেকে ডেটাগুলোকে নিয়েছি, এক জায়গায় সব ছিল না, স্ক্রিনার সব জায়গা না, বিভিন্ন জায়গা থেকে তুলতে হয়েছে। কোন কোন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, কোন কোন স্টকগুলো ভালো রয়েছে, কোনগুলোর মধ্যে বেটার জায়গা রয়েছে, কোনটার প্রসপেক্ট ভালো রয়েছে, কোনটা কি কাজ করে, কোনটা এই মুহূর্তে নিলে ভালো হবে, কোনটা আগামী দিন একটা ভালো আসতে হবে। ফলে এতগুলো জিনিসকে নিয়ে বেশ কিছুদিন ধরে বসে বসে তৈরি করা জিনিস রয়েছে। আমি তোমাদেরকে যেটা দিতে চলেছি ডাইজেস্টেড করা, এবং এক্সপেক্ট রাখবো এটা তোমরা নিজেরা যারা সিরিয়াস থাকবে এবং এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা ভাবনা যাদের রয়েছে তারা কিন্তু এটা একটুখানি স্টাডি করবে। এই ডেটাগুলো তোমাদের ভীষণ কাজের লাগবে, এবং আমি যদি তোমার জায়গায় থাকতাম আমিও এটা করতাম, কারণ সেই সময় আমি পেলে আমার তো অনেক কিছু সুবিধা হতো। কিন্তু এনিহাও এটা তোমরা নিজেরা একটু দেখে স্টাডি করবে। ফলে আমি যে ডিসিশন দিলাম, যে স্টকটা আমি বলে দিলাম, সেটাই যে ফাইনাল হবে না হতে পারে। তোমরা এর মধ্যে নিজেরা স্টাডি করো, তোমরা বের করো, রিসার্চ শুরু করো, আস্তে আস্তে রিসার্চ টেস্ট করে বোঝা শুরু করো, দেখবে একটা সময় গিয়ে দেখবে তোমরা জায়গাটাকে অনেকটা বাড়াতে পারছো। আর এটা তোমাদের লাভ, আমার কিচ্ছু নেই এখানে। আমার এখানে 1 টাকার ব্যাপারও নেই, 1 পয়সার ব্যাপারও নেই, একদম সম্পূর্ণ ফ্রিতে। আমরা এবার চলে আসবো খুব চটপট, সেটা হচ্ছে আমাদের এই জায়গাতে, যেখানে আমি দেখে নেবো কোন কোন স্টককে নিয়েছি। স্টকগুলো সেকেন্ড ওয়ান হচ্ছে স্টকগুলো সিচুয়েশনে কিরকম ফান্ডামেন্টাল দাঁড়িয়ে আছে। নাম্বার 3 হচ্ছে স্টকগুলোর মধ্যে অ্যানালিসিস করে দেখে নেবো। নাম্বার 4 হচ্ছে রিটার্ন কি দিয়েছে কোনটা। অ্যাট এ গ্লান্স তোমরা সমস্ত কিছু একসঙ্গে পাবে, তার বদলে কিন্তু একটা লাইক আমি এক্সপেক্ট করবো। এই লাইকটা আগে দিয়ে নাও, তারপরে চলে আসো কাজে। তো চলে গেলাম ফার্স্ট জায়গাতে, আমি এবার বোঝাতে শুরু করছি। আমি এই জায়গাটা চলে এলাম, বেশ কিছু ডেটাকে নিয়ে কাজ করতে হয়েছে, অনেকগুলো ইনফরমেশনগুলোকে নিতে হয়েছে এবং সেইগুলোকে নিয়ে কিন্তু কাজটা করতে হচ্ছে। আসা যাক যে ঘটনার দিকে। প্রথম যে জিনিসটা আমাদেরকে দেখাবো, বোঝানোর চেষ্টা করব, প্রথম হচ্ছে জাস্ট তাড়াহুড়ো করে তৈরি করা এবং অনেকগুলো ইনফরমেশনকে সাজানো, ফলে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, তাই জন্য একটু বুঝিয়ে দিই, যেটা বোঝানোটা খুব জরুরি রয়েছে। প্রথম হচ্ছে স্টকগুলোর নাম আমি দিয়েছি, 11খানা স্টকের নাম দিয়েছি। এই সাইডটা পরে আমি লিখেছি, এগুলো লেখার কথা ছিল না, তো পরে আমি দেখেছি। মার্কেট ক্যাপটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস যখন অ্যানালিসিস করার সময়। এই মুহূর্তে কারেন্ট প্রাইস কি দাঁড়িয়ে রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ আমি যদি আজকে দাঁড়িয়ে আছে সেইখানে দাঁড়িয়ে মার্কেট ক্যাপ অনুযায়ী কারেন্ট প্রাইস হচ্ছে এইগুলো, আর পাশে হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু নিয়েছি। ইন্ট্রিনসিক ভ্যালু কি জিনিস, কিভাবে হয়, সে সমস্ত ক্যালকুলেশন, সেগুলো সমস্ত কিছু তুমি আমার ভ্যালুয়েশন চেক বলে যে ভিডিওটা আছে, মেম্বারশিপ নিয়ে দেখতে পারো, সেখানে সমস্ত কিছু লিখে দিয়েছি, এখানে কিছু বলছি। এখন এখানে যেটা বলা সেটা হচ্ছে পি নিয়েছি, প্রাইস টু আর্নিং রেশিও নিয়েছি। ইন্ডাস্ট্রিজ পি কোনটা কি রয়েছে, সব কিন্তু এক জায়গায় নয়, সবগুলো নিলেও কিন্তু সব একই জায়গায় নয়, কারণ একটা ইন্ডাস্ট্রিজ রয়েছে। জানি আমি তো বোঝাতে যদি যাই, সেখানে একটা ইন্ডাস্ট্রিজ এমন রয়েছে যেগুলো ডাইরেক্টলি কটন থেকে তৈরি করছে, কোনটা গার্মেন্ট, কোনটা হচ্ছে অ্যাপারেল তৈরি করছে, কোনটা এইরকম ধরনের বিভিন্ন রয়েছে। মোটামুটি একেবারে একটাই ঘটনা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, তার মধ্যে সমস্ত কিছু পড়ছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি জিনিস, রিটার্ন ইকুইটি কি, মেম্বারশিপ দেখতে পারো, রিটার্ন অন ইকুইটি নিয়ে বক্তব্য রেখেছি। 1 ইয়ার রিটার্ন কি কি দিচ্ছে, এবং আরেকটা রেখেছি সেটা হচ্ছে 5 ইয়ার্স এর রিটার্ন কি কি দিচ্ছে, এটাকেও কিন্তু যোগ করেছি। তো এই ব্যাপারটা রয়েছে। আসা যাক প্রথম দিকে। প্রথম নিয়েছি যে কোম্পানিটা, সেটা হচ্ছে গোকুল দাস।
গোকুল দাস এক্সপোর্ট, এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কোম্পানি। কোম্পানির ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো রয়েছে এবং সেসবের থেকে বড় আরেকটা হচ্ছে এটা প্রচুর পরিমাণে বাংলাদেশের কোম্পানিটা ছিল এবং সেখানে কিন্তু প্রচুর এক্সপোর্ট করতো। ইউএস এর বড় মার্কেট কিন্তু গোকুল দাস ধরে রয়েছে। তো গোকুল দাসে এই মুহূর্তে খুব শর্টে চলে আসি কারণ বড় জায়গা রয়েছে। প্রথম হচ্ছে সেটা 6,700 কোটি স্মল ক্যাপ কোম্পানি রয়েছে। এটা স্মল ক্যাপ কোম্পানি। এই কোম্পানি কিন্তু 942 কারেন্ট মার্কেট প্রাইস, 412 ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে, পি 53.60 রয়েছে, ইন্ডাস্ট্রিজ পি 35.61 রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখা যাচ্ছে কি এই পর্যন্ত সবটা 12.45, এটা বোঝা যাচ্ছে তো 12.45। রিটার্ন অন ইকুইটি রয়েছে 12। ওকে, এক বছরে 52% রিটার্ন দিয়েছে এবং 5 বছর রিটার্ন 1000% ছাড়িয়ে গেছে। বুঝতে পারছো কোম্পানির লেভেলটা কি আছে। চলে আসে যাক পরেরটার দিকে। পরেরটা যদি চলে আসে, সেকেন্ড ওয়ান হচ্ছে কেপিআর মিলস। কেপিআর মিলস নাম নিশ্চয়ই শুনেছো, খুব বড় নাম করা কোম্পানি এবং এই কোম্পানির সবচেয়ে বড় পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে যে কোম্পানিটা কিন্তু যেকে বলা হয় র মেটেরিয়াল থেকে প্রসেসিং করছে, করে আউটপুট করছে এবং সেইটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন গ্লোবালি বিভিন্ন যে সংস্থাকে ডিলার্স হিসেবে। তো এই মুহূর্তে কেপিআর মিলসের যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, 30,000 কোটির মার্কেট ক্যাপ রয়েছে, মানে এটাকে আমি বলবো লার্জ ক্যাপ কোম্পানি চলে গেছে। এই কোম্পানি কিন্তু 876 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, 269 হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, 37.12 হচ্ছে পি, ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 35.61, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 20.6, রিটার্ন ইকুইটি 19.5, এক বছরে 21% রিটার্ন দিয়েছে এবং 5 বছরে 674% রিটার্ন দিয়েছে। এই হলো ডিটেলস। তা আমি কি কি কোম্পানিকে নিয়েছি কম্পেয়ার করার জন্য সেটা ফার্স্টে বলে নিই। প্রথম হচ্ছে গোকুল দাসকে নিলাম, কেপিআর মিলসকে নিয়েছি, তারপরে নিয়েছি পার্লস গ্লোবাল। পার্লস গ্লোবালে খুব নামকরা কোম্পানি রয়েছে এর মধ্যে, এদের 4,700, এটাও কিন্তু স্মল ক্যাপ কোম্পানি রয়েছে। তারপরে নেক্সট আমি নিয়েছি কি, সেটা হচ্ছে কেবল কিরণ ক্লোদিংস। কেবল কিরণ ক্লোদিংস এটাও কিন্তু রয়েছে, একটা বড় কোম্পানি। এই কোম্পানি ভেরি স্মল ক্যাপ কোম্পানি। নেক্সট ওয়ান নিয়েছি ডলার ইন্ডাস্ট্রিজ, নাম অবশ্যই তোমরা শুনেছো। নেক্সট ওয়ান এর মার্কেট ক্যাপ খুব বেশি নয়, 3,000 কোটি। এরপরে নিয়েছি এটা সেটা হচ্ছে ফেজ 3, FAZD, ফেজ THREE, ফেজ 3 মাত্র 1,200 কোটি, একেবারে ন্যানো ক্যাপ কোম্পানি। এরাও কিন্তু রয়েছে এবং এদের রিটার্নও খুব খারাপ নয়, জাস্ট এসটি কোম্পানিটা বেশি দিন নয়। নেক্সট আমি নিচ্ছি স্পোর্ট কিং, মানে ফেজ 3 অনেক দিনের পুরনো কোম্পানি। আমি আসছি পরেরটার দিকে, সেটা হচ্ছে স্পোর্ট কিং আরেকটা স্মল ক্যাপ কোম্পানি। এরও কিন্তু জাস্ট এসছে আগস্ট 2020-তে। কোম্পানিটাও ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো রয়েছে। লাক্স ইন্ডাস্ট্রি তোমার নাম শুনে নিয়েছো, 7,000 কোটি মিড ক্যাপ লেভেলের কোম্পানি, জাস্ট স্মল থেকে মিডে ঢুকেছে এরকম সিচুয়েশন। এর ডিটেলসটা নিয়েছি। নেক্সট আমি নিয়েছি রূপা রয়েছে, এরও কিন্তু আমরা দেখে নিয়েছি ডিটেলসটা। এই কোম্পানিও কিন্তু স্মল ক্যাপ কোম্পানি। নিতিন স্পিনার বলে একটা কোম্পানিকে নিয়েছি, সেটা হচ্ছে 2,500 কোটির একেবারে স্মল ক্যাপ কোম্পানি। আরেকটা নিয়েছি সেটা হচ্ছে ট্রাইডেন্ট কি নিয়ে বলছি, ট্রাইডেন্ট ফান্ডামেন্টাল দেখলাম 19,000 কোটির মার্কেট ক্যাপে রয়েছে। তো এর হচ্ছে সমস্ত ডেটাগুলো এখানে রয়েছে। আমি এবারে কাজ করছি ভ্যালুয়েশন। তো ভ্যালুয়েশন যদি চেক করি, কোন কোন স্টকগুলো ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কারেন্ট মার্কেট প্রাইসে ইন্ট্রিনসিক ভ্যালু বেশি কোনো স্টক আছে কিনা, ফার্স্ট লেভেল চেক করছি। প্রথমে যদি ডেটাটাকে দেখে নিই, কোনো স্টক কিন্তু সেরকম জায়গায় নেই, অর্থাৎ প্রতিটা স্টক কিন্তু 105, 351, কোনোটার ক্ষেত্রে কিন্তু পাচ্ছি না। নিতিন স্পিন এই মুহূর্তে একটাই মাত্র কোম্পানিকে দেখতে পারলাম, যে কোম্পানিটা কিন্তু এইগুলো হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, এটা হচ্ছে কারেন্ট ভ্যালু। তো এর মধ্যে থেকে 412, কখনোই 942 কারেন্ট মার্কেট প্রাইস। সুতরাং বুঝতেই পারছো কখনো এর মধ্যে থেকে একটাকে আমি দেখতে পাচ্ছি না যেটা ছোট আছে। এবং সেটা যদি দেখি এখানেও নয়, এটা হচ্ছে স্পোর্ট কিং 1191 হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, আর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1500। এটাও নয়, একমাত্র আমি যেটা দেখলাম 155, 351 রয়েছে। একমাত্র যেটা দেখলাম সেটা হচ্ছে নিতিন স্পিনার, একটাই কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু আমাদের এইখানে দেখতে পাচ্ছি। এবারে এর রেসপেক্টে রিটার্ন দেখো, 800% রিটার্ন দিয়ে দিয়েছে। কোম্পানিটা একটা কিন্তু ভালো জায়গায় রইলো, আমাদেরকে একটা টার্গেট হয়ে রইলো, ফার্স্ট টার্গেট। সেকেন্ড আমি চলে আসবো, এটা দিয়ে তো শুধু বোঝা যাবে না, আমাদেরকে পির সঙ্গে ইন্ডাস্ট্রিজ পি কম্পেয়ার করবো, এখানে একটা ভ্যালুয়েশন চেক করবো, সেখানে কোনটা কোনটা জায়গা নিয়ে রয়েছে। প্রথম এবারে ছাড়তে শুরু করে দিই এবং ছাড়াটা শুরু হবে এরকম ভাবে যে পির সঙ্গে ইন্ডাস্ট্রিজ পি কম্পেয়ার করবো, মানে ইন্ডাস্ট্রিজ পি যেন পির থেকে কম থাকে, অর্থাৎ ইন্ডাস্ট্রিজ পি যেমন 35 রয়েছে, এর কিন্তু 53 রয়েছে। ফলে গোকুল দাস এত ভালো কোম্পানি, 1000% রিটার্ন দিয়েছে, কিন্তু এখনই কিন্তু আমি ফান্ডামেন্টাল বলছে একটু দাঁড়াতে। তো আমি একে একটুখানি পরে চিন্তা করবো, তো এই মুহূর্তে একে কিন্তু পেলাম না। পরেরটা দেখো 35 রয়েছে ইন্ডাস্ট্রি, 37 রয়েছে কেপিআর মিলস। এটাও অসাধারণ কোম্পানি কেপিআর মিলস, অসম্ভব, এবং বাইরেও খুব বিদেশেও কিন্তু প্রচুর রয়েছে, কিন্তু ফান্ডামেন্টাল এই মুহূর্তে বলছে ওকে স্টপ। থার্ড আমি চলে আসছি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 35, 26, মানে পার্ল গ্লোবালকে কিন্তু আমি একটা পজিটিভ জায়গা তৈরি করে দিচ্ছি। পার্ল গ্লোবাল
হয়ে গেল। নাম্বার 4 জায়গায় চলে আসছি কেবল কিরণ কিন্তু আমি যদি দেখে নিই 35 রয়েছে, এরও কিন্তু পি রয়েছে, ফলে এই দুটোকে আমি দেখে নিলাম। চলে আসছি ডলার ইন্ডাস্ট্রিজ 35 রয়েছে ইন্ডাস্ট্রিজ পি এবং এর পি রয়েছে 33, মানে একেও কিন্তু একটা জায়গা তৈরি করে দিল। নেক্সট আমি চলে আসছি ফেজ 3তে দেখো 27 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি, 33 রয়েছে, ফলে ফেজ 3কে আমি নিতে পারছি না। তো এই মুহূর্তে ফেজ 3কে কিন্তু আমি অফ করে দিতে হচ্ছে আমাকে। ভালো কোম্পানি কিন্তু তাও আমাকে অফ করতে হচ্ছে, কিছু করার নেই, এই কোম্পানিকে কিন্তু বন্ধ করে দিতে। নেক্সট আমি চলে যাবো পরেরটার দিকে, স্পোর্ট কিংয়ে যদি দেখি স্পোর্ট কিংয়ে 27.4 রয়েছে আর 22.9 রয়েছে এই মুহূর্তে। যদি আমি দেখে নিই সেখানে দেখতে পাচ্ছি যেটা সেটা স্পোর্ট কিংয়ের ক্ষেত্রে কিন্তু 27.4 আর 22 পয়েন্ট কিন্তু পি রয়েছে এই মুহূর্তে, ফলে কিন্তু এটা একটা জায়গা তৈরি করছে। নেক্সট আমি চলে আসছি লাক্সে কিন্তু ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 19 আর সেই তুলনায় পি রয়েছে 49, মানে অনেক বেশি রয়েছে কিন্তু পি। যদিও ভ্যালুয়েশন দেখে কিন্তু সব কিছু গ্রাহ্য করা যায় না, তবু এই মুহূর্তে কিন্তু আমাকে এটাকে অফ করতে বাধ্য হতে হলো, কারণ জায়গা নেই, কম্পিটিশন। নেক্সট আমি চলে আসছি রূপার ক্ষেত্রে দেখে নিই 35.6 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি আর 35.5 হচ্ছে একদম কাছাকাছি রয়েছে, সেটা হচ্ছে ফলে এটাকেও আমাদের গ্রাহ্য করতে হবে। নেক্সট আমি চলে যাবো পরের জায়গায় নিতিন স্পিন তো অনেক দূর এগিয়ে গেছে, ফার্স্ট কাউন্টারই ও 2-3টে জাম্প করে গেছে, কারণ ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে অনেক বেরিয়ে গেছে, ফলে একে একদম ফার্স্ট ফেজে সরিয়ে দিতে হচ্ছে। ট্রাইডেন্ট লিমিটেড, ট্রাইডেন্টকে নিয়ে অনেকে গল্প দিচ্ছিল, তো ট্রাইডেন্ট এই মুহূর্তে রয়েছে ইন্ডাস্ট্রিজ 25 আর এর রয়েছে 58, ডবলের বেশি। ট্রাইডেন্ট কিন্তু দুর্দান্ত রেজাল্ট করেছে 569, তবুও কিন্তু আমার ট্রাইডেন্টকে বাদ দিয়ে দিতে হলো, এও কিন্তু বাদ হয়ে গেল। সব থাকা সত্ত্বেও যথেষ্ট ভালো ফান্ডামেন্টাল ছিল, তা সত্ত্বেও বাদ দিতে হলো, কারণ উপায় নেই। নেক্সট এবারে চলে এসেছে সেকেন্ড লেভেল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে এবারে চলে আসবো আমরা সেকেন্ড লেভেল, অর্থাৎ এইবারে কি দেখা যায়। এবার দেখো এরপরে আমি সেকেন্ড দেখবো ফান্ডামেন্টালি কতটা পাওয়ারফুল, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তো পি দেখে নিলাম, ভ্যালুয়েশন দেখে নিলাম, রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড কোনটা বেশি পাবো এর মধ্যে। ফার্স্ট আমি নিতিনের দিকে নজর রাখবো, দেখি এর হাল কি আছে। নিতিনের দেখতে পাচ্ছি 11.6 আর 12.1, একে পুরোপুরি আউট হয়ে গেছে। 1 বছরে 55 আর 5 বছরে 800% দিয়ে দিয়েছে, একদম ফার্স্ট জায়গায় চলে গেছে। এবার সেকেন্ড জায়গায় দেখবো এদের মধ্যে রিটার্ন অন ইকুইটি এইগুলো আর রিটার্ন ইকুইটি এটা, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড এটা। তো এর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, প্রথম দেখো কেপিআর মিল এখানে আউট হয়ে গেছে, কারণ পি তুলনায় ইন্ডাস্ট্রিজ পি কিন্তু ইন্ডাস্ট্রিজ পি থেকে পিটা কিন্তু বেশি হয়ে গেছে, ফলে একে আমাদের কোনো বাদ দিতে হয়েছে, বাদ হয়ে গেল। এখানে আমি গোকুল দাসকেও বাদ দিলাম, অথচ কোম্পানিটা খুব ভালো কোম্পানি, 1000% রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানি কিন্তু এই মুহূর্তে আমি বলতে চাইছি কিন্তু এই মুহূর্তে জায়গা, ফলে গোকুল দাসকেও আমি কিন্তু আউট করে দিলাম, এই জায়গাতে বাদ হয়ে গেল। এইবারে এরপরে নেক্সট জায়গায় যাবো, সেটা কি আছে, নেক্সট পজিশন চলে আসছে আস্তে আস্তে, জায়গাটা কম্পিটিশনের জায়গা আরও বেটার আসছে। তো কোম্পানিগুলোর মধ্যে এইবারে আমরা দেখতে যাবো, সেটা হচ্ছে পার্ল গ্লোবাল। এখন দেখো এদের রিটার্ন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল দুটোই ফ্যান্টাস্টিক রয়েছে, আনবিলিভেবল, ফলে এ কিন্তু একটা জায়গা তৈরি করছে, মানে আমি যদি দেখে নিই এর একটা কিন্তু ভালো জায়গা তৈরি করে নিচ্ছে, ভালো কথা। নেক্সট আমি দেখবো এটা দুটোই ভালো রয়েছে। সেকেন্ড আমি দেখি দিস ওয়ান কেবল কিরণ ক্লোদিং, এরাও কিন্তু দেখো যেটা হচ্ছে 31 আর 25, এটাও খুব সুন্দর জায়গায় রয়েছে, তো একেও কিন্তু অফ করা যাবে না। এবারে চলে আসবো থার্ড ডলার ইন্ডাস্ট্রিজ, ডলারের কিন্তু রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল 11 এবং 13, এটা কিন্তু তুলনামূলক আমার কাছে মনে হয়েছে খুব বেশি নয়। আবার যদি আমি দেখি নিতিনেরও কিন্তু খুব বেশি নয়, নিতিন জায়গায় দেখতে পাচ্ছি, ফলে এই জায়গাটাতে গিয়ে একটু থেমে যেতে হবে আমাদেরকে। তোমরা এই জায়গাটা একটু বলবে, আমি এই জায়গাটা মনে করছিলাম যে এই দুটোকে কিন্তু ফার্স্ট প্রেফার দিচ্ছি আমি। সেকেন্ড ওয়ান কেবল ডলার ইন্ডাস্ট্রি, ডলারকেও কিন্তু আমাকে জায়গা দিতে হচ্ছে, ডলার ইন্ডাস্ট্রিজও কিন্তু নট ব্যাড জায়গা। এবং তারপরে চলে আসছি নেক্সট জায়গায় স্পোর্ট কিংয়ে কিন্তু দেখতে পাচ্ছি 10.1 রিটার্ন অন ক্যাপিটাল এবং রিটার্ন ইকুইটি 8.50, বেশি দিন আসেনি কোম্পানিটা, ফলে এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি কত, কিন্তু 1 বছরেই 80% দিয়েছে, 1 বছর 80% মানে যথেষ্ট ভালো রয়েছে। যদি 1 বছরের রেসপেক্টে দেখো তাহলে কিন্তু ফার্স্ট পজিশন পার্ল গ্লোবাল, এই কারণ 196% 1 বছরে দিয়ে দিয়েছি, যেহেতু বাংলাদেশ থেকে সব এদিকে সব টোটালটা ট্রান্সফার হয়ে চলে আসছে এবং অ্যাজিটেশনের ফলে এইখানে এদের কিন্তু একটা ভালো জায়গা তৈরি করেছে, ফলে এদের একটা জায়গা দেখতে পাচ্ছি। এবারে আসছি নেক্সট জায়গাতে, সেটা হচ্ছে রূপা। এখানেও রূপার কিন্তু দেখেন রিটার্ন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল খুব একটা বেশি নেই। আমি যদি দেখে নিই এই সিচুয়েশনে, আমি 10-এর
কম যারা আছে রিটার্ন অন ইকুইটি তাদেরকে আমি আউট করতে থাকবো। তাহলে কিন্তু যে জায়গাটা তারা দাঁড়ায় সেটা কিন্তু এমন একটা জায়গায় তারা, তাহলে কিন্তু স্পোর্ট কিং কিন্তু আউট হয়ে যাচ্ছে, কারণ স্পোর্ট কিংয়ে কিন্তু 8.55 রয়েছে। অথচ তুমি এখানে বলতেই পারো যে এটা তো প্রমাণ করার জায়গা দেখা যেতে পারেনি যে ভালো কি খারাপ, তো এখন কি করে আপনি বাদ দেবেন এটাকে, তো এই জায়গাটা বলা যাচ্ছে না। কিন্তু যেহেতু আমি এই মুহূর্তে সবকিছু আলোচনা করছি, একটু পরে একদিন পরে কি হবে বা এক বছর পরে কি হবে সেটা আমরা জানি না, সেই জন্য ভালো থাকা সত্ত্বেও কিন্তু আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে একেও কিন্তু অফ করতে হচ্ছে আমাদেরকে। ফলে এই জায়গাটা যেটা দাঁড়াচ্ছে সেখানেও কিন্তু চিন্তা করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে মোটামুটি এই জায়গাটাকে অফ করে দিতে হবে, কারণ এছাড়া কোনো উপায় নেই। যদিও আমি দেখতে পাচ্ছি ইন্ট্রিনসিক ভ্যালু থেকে কিন্তু এর ভ্যালু বেশি। সেকেন্ড ওয়ান রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড ঠিক আছে, পি আর ইন্ডাস্ট্রিজ পি ভালো রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এই জায়গাটাতে অফ করতে বাধ্য হতে হচ্ছে, অথচ এটা কিন্তু কোনো নয় জায়গাটা। তো যাই হোক, এই জায়গায় চলে গেল। এবারে আমি চলে আসবো যেটা, সেটা হচ্ছে রূপার ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছি 7.71 রয়েছে, 7.76 রয়েছে, বহুদিনের পুরনো কোম্পানি, অথচ এদের কিন্তু রিটার্নটা ভালো নেই, অথচ ভালো থাকা সত্ত্বেও। ফলে একেও কিন্তু আমাকে অফ করতে হচ্ছে, ফলে এও কিন্তু এই মুহূর্তে অফ হয়ে গেল। তাহলে কে পড়ে রইল এবার দেখে নেওয়া যাক। এদের মধ্যে পার্ল গ্লোবাল রয়েছে, কেবল কিরণ রয়েছে, ডলার ইন্ডাস্ট্রিজ রয়েছে। এবারে এদের মধ্যে দুটো ফার্স্ট সেকেন্ড প্রেফার হয়ে গেল। এর মধ্যে 11.8 রয়েছে আর নিতিনের রয়েছে 12.1 রয়েছে। এদের মধ্যে যদি করি, ফার্স্ট ওয়ান নিতিনকে কিছু করার নেই, সব দিক থেকে ফার্স্ট চলে গেছে, ফলে নিতিনকে আমাকে কিন্তু 1 নাম্বার দিতেই হচ্ছে। ফার্স্ট জায়গায় নিতিনের দিল, স্মল ক্যাপ 2500 কোটির কোম্পানিটা রয়েছে। এবারে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এদের মধ্যে কেবলের মধ্যে এবং ডলার ইন্ডাস্ট্রি কিন্তু তুলনামূলকভাবে 11.8 তুলনামূলকভাবে কম রয়েছে, ফলে এটা পজিটিভ থেকেও কিন্তু এই মুহূর্তে অফ হয়ে গেল, এটা কিন্তু মাথায় রাখতে হচ্ছে। সেকেন্ড চলে আসছে দুটোর মধ্যে, অর্থাৎ পার্ল গ্লোবাল আর কেবল কিরণ, এদের মধ্যে আমাকে এবারে কম্পিটিশন করতে হবে। তোমাদের কি মনে হয় তোমরা জানাবে। এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, যেহেতু কেবল কিরণের মাত্র নেগেটিভ 11% দিতে পারিনি, কিন্তু এর মানে একবারও নয় যে আগামীকাল থেকে আগামী বছর থেকে কোনো রিটার্ন দিতে পারবে না। যে 214% দিতে পেরেছে সে দিতেই পারবে, কিন্তু এই মুহূর্তে ভালো সব থাকা সত্ত্বেও এটাকে বাদ দিতে হচ্ছে, উপায় নেই, সব সমান তবুও। তার মানে যেটা দাঁড়ালো সেটা দাঁড়ালো নিতিন ফার্স্ট দাঁড়ালো, পার্ল গ্লোবালকে কিন্তু সেকেন্ড জায়গা দিলাম। কেন পার্ল গ্লোবালকে দিলাম সেকেন্ড জায়গা সেটা আবার একটু ক্লারিফাই করি। প্রথম হচ্ছে এক্সেপশনাল ইন্ডাস্ট্রি স্পিড থেকে অনেক কম রয়েছে ভ্যালুয়েশন, এটা একটা পজিটিভ জায়গা। সেকেন্ড ওয়ান রিটার্ন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আনবিলিভেবল, মানে যতগুলো আছে তার মধ্যে সেকেন্ড জায়গা, কেবল কিরণকে ফার্স্ট জায়গা, সেকেন্ড জায়গা এটা। কিন্তু কেবলকে বাদ দিলাম কারণ 1 বছরে নেগেটিভ করে দিয়েছে, নেগেটিভ 1 বছরে দেওয়ার পরে এর জায়গা এসছে এটা, মানে ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে এর জন্য কমেছে। আর 196% দেওয়ার পরেও কিন্তু পির সঙ্গে ইন্ডাস্ট্রিজ পি কম রেখেছে, মানে আরো এক্সপ্যানশন ইলাস্ট্রিসিটি, মানে আরো বাড়ার ক্যাপাবিলিটি কিন্তু অনেক বেশ বেটার রয়েছে বলে মনে করছি। এটা কিন্তু টোটালি নিজস্ব মতামত, আর এটা কোনো বাই ও সেল রেকমেন্ডেশনে একটা কম্প্যারিজন তৈরি করা। এই জায়গায় দাঁড়ালো সেকেন্ড যে জায়গাটা, কেন আমি নিচ্ছি নিতিন স্পিনিংকে ফার্স্ট ফেস 1 নাম্বার, এখনো যেখানে ইমপ্রুভমেন্ট হচ্ছে তা সত্ত্বেও কিন্তু খুব একটা চেঞ্জ নেই। কেন বলছি সেখানেও ব্যাপার দেখার, যেখানে 52% পেয়েছিল গোকুল দাস, তা সত্ত্বেও কিন্তু তার কারেন্ট মার্কেট প্রাইসের তুলনায় ইন্ট্রিনসিক ভ্যালু থেকে অনেক বেশি রয়েছে। সেখানে এও সেই সিচুয়েশনে 55% পেয়েছে, রিটার্ন দিয়েছে, দিয়েও কিন্তু তাও একটা জায়গা তৈরি করেছে, ফলে এটাকে ফার্স্ট জায়গা দিতেই হচ্ছে। সেকেন্ড হচ্ছে পি ইন্ডাস্ট্রিজ পি অবধারিতভাবেই। থার্ড ওয়ান হচ্ছে খুব খারাপ নয় রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড, খুব ভালোও নয় খারাপও নয়, যেহেতু এই দুটো পয়েন্ট ফার্স্ট ছিল বলে এই জায়গা দিল। 800% রিটার্ন দিয়ে দিয়েছে 5 বছরে, বিরাট রিটার্ন দিয়েছে। তাহলে নিতিন স্পিনারকে একটা ফার্স্ট জায়গায় রাখছি, সেকেন্ড ওয়ান জায়গাতে রাখবো সেটা হচ্ছে পার্ল গ্লোবালকে। তো এইবারে এই দুটোকে একটুখানি সময়ের জন্য আমরা টোটাল ফান্ডামেন্টালটা দেখে নেবো। পয়েন্টে এলাম সেটা হচ্ছে পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ, আজকের মধ্যে তেমন কিছু নেই, কিন্তু আমরা যদি দেখি 1 বছর রিটার্ন দেখবো 197% রিটার্ন দিয়ে দিয়েছে 1 বছরে। 5 বছর রিটার্ন যদি দেখি নিই কি দেখবো, দেখতে পাবো 1400% রিটার্ন দিয়ে দিয়েছে, আনবিলিভেবল রিটার্ন দিয়েছে কোম্পানিটা। কোম্পানির একটু ফান্ডামেন্টাল দেখা যাক কি আছে। পার্ল গ্লোবাল যে কোম্পানিটার কথা বলছিলাম সেগুলো কিন্তু যে বলছিলাম সেটা হচ্ছে ওভেন নেটস বটম অ্যাক্রস মেন ওমেন কিডস সকলের জন্য তৈরি করছে এবং সারা বিশ্বজুড়ে এতে কাজ রয়েছে, ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন এক্সপোর্ট করে চলেছে। মাল্টিপল সোর্স অফ রিজিয়ন রয়েছে, ইন্ডিয়াতে এবং বিদেশে রয়েছে, সাউথ এশিয়ার মধ্যে রয়েছে। এদের ওভেন নিডস কাজকর্ম করে এবং মাল্টি ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে সারা বিশ্বজুড়ে, যেটা বলছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ থেকে আস্তে আস্তে সরে আসছে ওরা। ইন্ডিয়ার কনসেন্ট্রেশন বেশি রয়েছে, ইউকে, স্পেন, ইউএসএ সব জায়গায় রয়েছে। ইন্ডিয়ার 7টা ইউনিট, বাংলাদেশের 9টা
ইউনিট রয়েছে, ভিয়েতনামে 5টা এবং ইন্দোনেশিয়া 2টো ইউনিট রয়েছে। এছাড়া যেটা বলছিলাম গ্লোবাল যে চারিদিকে যেরকম হংকংয়ের রয়েছে, বাংলাদেশ রয়েছে, ইন্ডিয়া রয়েছে। বাংলাদেশের প্রচুর পরিমাণে ছিল, সবগুলো কিন্তু কনসেন্ট্রেট করে নিয়ে আসছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে, একটা বিরাট মাত্রায় কাজকর্ম করছে, জয়েন্ট ভেঞ্চার করেছে বাংলাদেশ এবং ভিয়েতনামের সঙ্গে। ফলে আলটিমেটলি এটার কিন্তু বিরাট জায়গা চলতে চলেছে। বড় বড় ক্লায়েন্ট রয়েছে, ওয়ালমার্ট থেকে শুরু করে যারা সমস্ত টার্গেট, প্রাইমার্ক, মুজি, এর সমস্ত বিদেশের কোম্পানি সমস্ত রয়েছে। তো আসা যাক, এদের মধ্যে রেভিনিউ 50% টপ 3 কাস্টমার থেকে পাওয়া যাচ্ছে। ফান্ডামেন্টাল দিয়ে দেখে নিই, একেবারে স্মল ক্যাপ কোম্পানি এখনও রয়েছে। পি যেটা নিয়ে একটু আগে আলোচনা 26.1 রয়েছে, আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 35.6। ইভেন আমি যদি দেখে নিই, এদের এত গ্রোথ রেট এত সাংঘাতিক রয়েছে, কোয়ার্টারের রেজাল্টও খারাপ হয়নি, অনেকটা জাম্প করেছে প্রতি কোয়ার্টারে। তো একটা ফ্যান্টাস্টিক জায়গা রয়েছে। প্রফিট অ্যান্ড লস যদি দেখে নিই, সেটাও ভালো রয়েছে। প্রোমোটারের জায়গায় জাস্ট চলে যাবো চটপট, সেখানে দেখবো 63% প্রোমোটার হোল্ড করে রেখে দিয়েছে, কিছুটা স্টেক সেল করেছে। যেমন 66 ছিল, 66 থেকে কমে গিয়ে 63-তে নিয়ে এসছে, তার মানে মোটামুটি 3%-এর মতো সেল করেছে। সে 3% সেল কারা কে কিনে নিয়েছে সেটা আমরা দেখব। সেটা হচ্ছে ডিআইআই 0.61 ছিল, 5%। অর্থাৎ আমাদের চিন্তাভাবনা এবং ডিআইআই চিন্তাভাবনা কিন্তু মোটামুটি এক। তারা প্রচুর অ্যানালিস্ট রয়েছে, বিশাল লেভেলে, তারা যত কিছু করছে আমরা সামান্য সামর্থ্যের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু খারাপ জায়গায় নেই। তো জুলাই 2024-এর রেজাল্ট অনুযায়ী কিন্তু এই পরিমাণে কিনে নিয়েছে। এনিহাউ, তাহলে আমরা একটা পজিটিভ নো বাই অর সেল রেকমেন্ডেশন। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলি, আমি নিজে এন্ট্রি করবো অতি সামান্য পরিমাণ হলেও। চলে যাক নেক্সট কোম্পানিতে চলে আসি। সেকেন্ড যে স্টকটা আমি বলছি, সেটা কিন্তু 1 বছর রিটার্ন দিয়েছে 54%, 5 বছর রিটার্ন দেখো 795%, যথেষ্ট সুন্দর রিটার্ন দিয়েছে। সব থেকে বড় ফান্ডামেন্টাল কোম্পানিটার নাম নিতিন স্পিনার্স। কোম্পানিটা যেরকম বলছিলাম গার্মেন্টসের উপর কাজ করে, কটন, ইয়ার্ন, নিটেড ফেব্রিক্স, ফিনিশড ওভেন রয়েছে। এদের যে ফান্ডামেন্টাল একদম স্মল ক্যাপ 2465, মোরালস 3000 রয়েছে ক্যাপিটাল, 438 কারেন্ট মার্কেট প্রাইস। ইন্ট্রিনসিক ভ্যালু যদি দেখি, এর মধ্যে একমাত্র কোম্পানি যে কোম্পানিকে দেখলাম ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু 490 রয়েছে। এছাড়া শুধু দেখলে হয়তো হবে না, বাকি জিনিসগুলোকে দেখতে হবে। অনেক সময় দেখা যায় যে ইন্ট্রিনসিক ভ্যালু ঠিকই আছে কিন্তু কোম্পানির গ্রোথ বেশি ভালো নেই, ফলে গ্রোথটাও কিন্তু দেখার জিনিস রয়েছে ভীষণভাবে। শুধু ইন্ট্রিনসিক দেখে ঝাঁপিয়ে পড়াটা একদম ভুল কাজ। স্টক পি 17 রয়েছে এবং ইন্ডাস্ট্রিজ পি থাকবে 25। ন্যাচারালি ইন্ট্রিনসিক ভ্যালু যদি বেশি থাকে তাহলে তো হতেই হবে। আমি কোয়ার্টারে যাব, কোয়ার্টারে দেখবো মোটামুটি কিন্তু প্রফিট প্রতি বছরে কিন্তু সেলস বাড়ছে। অপারেটিং প্রফিটে যাব, কিরকম পার্সেন্ট দেখি 15%, খারাপ নয়, ভালো সিচুয়েশন রয়েছে। ট্যাক্স বাদ দিয়ে নেট প্রফিট কম বেশি কিন্তু দেখো বাড়ছে, 29, 32 থেকে 39, 42, কোনো বছরে কিন্তু খুব কম নয়। মাঝখানে বেড়েছিল 66, তার থেকে কমেছিল, কমার পরে কিন্তু আবার চলছে মোটামুটি ঠিক আছে। খুব স্মল ক্যাপ কোম্পানি, এসব জিনিস থাকবেই, এগুলো রিস্ক নেবে অথচ রিটার্ন নেবে, রিস্ক নেবে না এটা হতে পারে না। 56% প্রোমোটার হোল্ড করছে, একটা খুব স্টেবল জায়গা তৈরি করছে 50% অ্যাবভ। এফআইআই কিছুটা সামান্য স্টেক সেল করে দিয়েছে। ওদিকে ডিআইয়ের পরিমাণ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, ডিআই 14% নিয়ে রেখে দিয়েছে। মানে আমি যদি দেখি ইনস্টিটিউশনের সঙ্গে যদি কম্পেয়ার করার চেষ্টা করি 56 আর এখান থেকে 14%, মানে মোটামুটি এখানে 70%-এর ওপর কিন্তু রেখে দিয়েছে এরা ইনস্টিটিউশনাল প্রোমোটার শুধু। তার এখানে হচ্ছে রিটেলের সংখ্যা কমিয়ে দিয়েছিল 29, কমিয়ে দিয়ে 27 করেছে, তাদের ব্যাপার। কিন্তু আমি যেটা থেকে বুঝলাম ফান্ডামেন্টালি অ্যাট এ গ্লান্স যেটা বোঝা গেল, ফান্ডামেন্টালি কিন্তু ভালো জায়গা রয়েছে। প্রফিট অ্যান্ড লস যেরকম রয়েছে, আমরা আরেকটুখানি দেখে নেওয়ার জায়গা রয়েছে, সেটা হচ্ছে যে ডেট টু ইকুইটি রেশিওর সিচুয়েশনটা কি। 1.17, এই একটা জায়গাতে আমার যেটা মনে হয়েছিল যে ডেপ্টের পরিমাণটা কিন্তু বেশি রয়েছে এদের, এই একটা নেগেটিভ জায়গা খুঁজে পাওয়া গেল। ডেপ্টের পরিমাণ, ঋণের পরিমাণ বেশি রয়েছে। ব্যালেন্স শিটে প্রফিট এবং ব্যালেন্স শিটে যাবো, ব্যালেন্স শিটে গিয়ে ডেপ্ট দেবো, লাইবিলিটি কিন্তু একটা বেশি রয়েছে, আদার লাইবিলিটি বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, এটা কিন্তু একটা নেগেটিভ জায়গা তৈরি করছে এদের। বরোয়িংস রয়েছে 980 থেকে 1399, কিন্তু রিস্ক তোমার প্রচুর বরোয়িংস করছে। হতে পারে বরোয়িংস ব্যাপারটা কোম্পানিকে বাড়ানোর জন্য হতে পারে, কিন্তু এই সিচুয়েশনে বরোয়িংসটাও একটা কিন্তু ম্যাটার করে। কোম্পানি ইয়ার্ন যেরকম তৈরি করছে, ফিনিশড গুডস এবং কোম্পানি স্ট্র্যাটেজিক জিওগ্রাফিক্যাল লোকেশন রয়েছে, ক্যাপেক্স করছে কোম্পানি রিসেন্টলি, এইটা একটা পজিটিভ কারণ হতে পারে। দিস ইজ দ্য রিজন মেবি, সেটা হচ্ছে ক্যাপেক্স এই 2024 ওরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে, এই ধারটা ওরা নিয়েছে কিন্তু এই লোন নিয়ে করছে। এয়ার জেটস এসপিজি যে রয়েছে, রোটর হচ্ছে, নিটিং মেশিন আছে, ওয়েভিং মেশিন রয়েছে। ডিমান্ড বেড়েছে দেখতে পেয়েছে, বাংলাদেশের সিচুয়েশন তো আজকে থেকে নয়, বেশ কিছুদিন ধরেই চলছিল। ওরা সেগুলোকে টার্গেট রেখে এই সিচুয়েশন এই জায়গায় দাঁড়িয়েছে এবং কনস্ট্যান্ট বুঝে গেছে যে আগামী দিন আসছে এদের এখানে চাপ বাড়বে আরও। এক্সপোর্ট 58% এক্সপোর্ট করছে, ডোমেস্টিক 42% ডিমান্ড রয়েছে। সামনে ফেস্টিভ্যাল সিজন চলে আসছে, আরও ডোমেস্টিক ডিমান্ড কিন্তু বাড়তে চলেছে, ফলে একদম একটা ভালো জায়গা আমরা দেখতে পারবো খুব শিগগিরই।
বড় বড় ক্লায়েন্ট রয়েছে, দেশীয় ক্লায়েন্ট রেমন্ডস, অ্যাডভিন্ট, ডোনিয়ার, এসব নাম আমরা শোনা, সিয়ারাম, ওয়েলস্পুন, এই সমস্ত ক্লায়েন্ট রয়েছে। অ্যান্ড যারা ইউনাইটেড কালার অফ বিদেশে যেগুলো রয়েছে, বেনিটন বা হেন্স, মার্টিজ, মার্কোপোলো, এই সমস্ত বাইরের ক্লায়েন্ট এরাও রয়েছে। ফোকাস করে রেখেছে আগামী দিনে পজিটিভ জায়গায় যাওয়া, আরও বেটারমেন্ট করার। সো আই থিঙ্ক এটা খুব ভালো একটা জায়গা তৈরি করবে আমাদের জন্য। তো আজকে এই দারুণ ইন্টারেস্টিং মজাদার জায়গাটা এলাম, একটা ডিসিশন নেওয়ার জায়গা। কিন্তু ডিসিশন নেওয়ার আগে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে এই মানেই সব নয়, আমার ডিসিশন মানেই সব নয়, ফান্ডামেন্টাল তৈরি হয়েছে মানে ফান্ডামেন্টাল সব কথা বলে না। ভবিষ্যৎ কিন্তু ফান্ডামেন্টাল থেকে সবকিছু ঠিক হয় না। ফান্ডামেন্টালটা দেখে তুমি কিছুটা বলতে পারো কোম্পানিটা এই মুহূর্তে কতটা ভালো। যে কোম্পানিটা যেখানে আমি বাদ দিলাম কেবল কিরণ, ফান্ডামেন্টালি তার কিন্তু রিটার্ন, ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড আনবিলিভেবল, কিন্তু শুধুমাত্র কিসের উপর বেস করে আমি বাদ দিতে গেলাম, সেটা হচ্ছে হায়ার কম্পিটিশন। এমন একটা কোম্পানির জায়গা গত 1 বছরে কোনো রিটার্ন দেয়নি, নেগেটিভ -11, যেখানে একটা কোম্পানি 80%, 55%, 196% রিটার্ন দিয়ে দিয়েছে, তার তুলনায় এ দিচ্ছে নেগেটিভ। কেন হঠাৎ 1 বছরে এত কমে গেল কেন? ফলে এই মুহূর্তে আউট, এই মুহূর্তে শব্দটা বারবার বলছি, দাঁড়িয়ে গেল এই জায়গায়। প্রচুর পরিশ্রমসাধ্য কাজ ছিল, প্রচুর অনেক সময় ধরে তৈরি হতে হয়েছে। ফলে এইটার জন্য একটা লাইক কিন্তু আমি এক্সপেক্ট করবো তোমাদের কাছ থেকে। লাইকটা আমাকে মোটিভেট করে এবং আমি যে করছি, খাটছি, এটা একটা দাম পাওয়া যাবে। তো আজকের মতো শেষ করে নমস্কার।